প্রিয় দর্শক, আজ 11ই জুলাই, আজ বিশ্ব জনসংখ্যা দিবস। এখন এই মুহূর্তে পৃথিবীতে 830 কোটি, তার থেকেও বেশি মানুষ কিন্তু বসবাস করছে, জন্ম নিচ্ছে। আর প্রতিদিন পৃথিবীতে জন্ম নিচ্ছে 3,60,000-এর বেশি শিশু। তার মানে এই সবুজ গ্রহটিতে প্রতিদিন আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের মুখ বাড়ছে, চাহিদা বাড়ছে। সেই পৃথিবীর কথা বলতেই আজকে আমাদের বিশ্ব জনসংখ্যা দিবসের আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, এই মানুষগুলি যে জন্ম নিচ্ছে, এই শিশুরা যে জন্ম নিচ্ছে, তারা কিভাবে বেড়ে উঠবে, তরুণ হবে, দক্ষতা অর্জন করবে, সুন্দর একটি আগামীর পথ তৈরি করবে, এসব ভাবনা নিয়েই কিন্তু বাংলাদেশ টেলিভিশনের আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যোগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত মহাপরিচালক ডক্টর জিন্নাত রেহানা। এই আলোচনার প্রথমেই আমরা যাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। মাননীয় মন্ত্রী মহোদয়, বিশ্ব জনসংখ্যা দিবস 2026 এর প্রতিপাদ্য যেরকম, যে তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ে, আপনি কি মনে করছেন যে বর্তমানের যে বাংলাদেশ আমাদের, তার প্রেক্ষাপটে এটি অত্যন্ত প্রাসঙ্গিক? বিশ্ব জনসংখ্যা দিবস পালন, এটা শুধু একটি পালন দিবসই নয়, এটার মর্মার্থ জনসংখ্যার গুরুত্ব অনুধাবন করে নতুনভাবে জনসংখ্যার একটি অংশ বা জনসংখ্যাকে সামষ্টিকভাবে সম্পদ হিসাবে গড়ে তোলার একটা প্রত্যয় নিয়ে আজকের দিবসটি পালন করা হয়, জনসংখ্যা দিবস। জনসংখ্যা একটা দেশের সম্পদ। 1857-এ জাপানে আফটার দ্য তোকুগাওয়া রিজিম, আফটার দ্য ফল অফ তোকুগাওয়া রিজিম অ্যান্ড রেস্টোরেশন অফ মিজি গভর্নমেন্ট, তারা যখন দেশটাকে রিস্ট্রাকচারিং করতে গেল, দেশের অর্থনীতির দিকে যখন মনোনিবেশ করলো, তখন প্রথমে জনসংখ্যাতে হাত দিলেন, এবং সেখানে জনসংখ্যা পাওয়া যায় নাই। তাদের প্রপার কাজে নিয়োগ করার মতন মানুষ ছিল না। তাদেরকে মানুষ ইম্পোর্ট করতে হয়েছিল ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি থেকে তাদের কাজকর্ম চালিয়ে নেওয়ার জন্য। সেই দিক থেকে যেহেতু জনসংখ্যা দিবস বলতে চাই, মাস্ট ব্রিং দ্য বাংলাদেশ অ্যাফেয়ার্স। আমাদের একটা বড় মাপের জনসংখ্যা আছে আমাদের। এটা কিন্তু আমি মনে করি আমাদের জনসংখ্যা আমাদের একটা সম্পদ। আপনি তরুণদের কথা বলেছেন, এই তরুণেরা সারা বিশ্বব্যাপী আজকে বেরিয়ে মাথার গাম পায়ে ফেলে বৈদেশিক মুদ্রা উপার্জন করে আজকে আমাদেরকে দিচ্ছে, এবং সেই অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের রিজার্ভকে উন্নীত করতেছে, আমাদেরকে একটা নিরাপদ অর্থনৈতিক জোনে তারা নিয়ে যাচ্ছে। কাজেই এটা আমাদের অ্যাসেট। জনসংখ্যাকে আপনি দায় ভাবতে পারেন যদি দায় ভাবেন, কিন্তু আমি জনসংখ্যাকে অ্যাসেট ভাবি যদি আপনি কাজে লাগাতে পারেন। যেটা আপনি বললেন তরুণ, এই তরুণরা আমাদের দেশের ভবিষ্যৎ। বাংলাদেশের তরুণরা অনেক কিছু সৃষ্টি করেছে। সেই 1952-এর ভাষা আন্দোলন, আর নয়তো আমরা তুমকা মানে আপ ক্যাসি হ্যাঁ বলতে হইতো, আর নয় ক্যাসা হ্যাঁ বলতে হইতো, এখন বলি ভালো আছেন নাকি। এটা তাদেরই সৃষ্টি। সেই রফিক জব্বার যারা আত্মত্যাগ করে আমাদের ভাষাকে করে এনেছে, দে আর দ্য ইয়াং পিপল অফ দ্যাট জেনারেশন। এই 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, আমি যুদ্ধে অংশ করেছিলাম। আমি তখন 17.5 বছরের তরুণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তরুণরা এই সৃষ্টি করেছে। এই যে জুলাই আন্দোলন, বিপ্লব গেল, যে ফেসিবাদের থাবার নিচে আমরা নিষ্পেষিত হতেছিলাম। উনি চাকরি করতে পারেন নাই 17 বছর, মেধা থাকা সত্ত্বেও। মানে যে অত্যাচার, অনাচার, নিপীড়ন, নির্যাতন, আয়নাগর হইতেছিলাম এই ফেসিবাদের আমলে, তার হাত থেকে আমাদেরকে গত 17 বছরের আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন জনগণ আন্দোলন, তরুণদের জাগানো, সেই এক মর্মে সেই কোটা বিরোধী আন্দোলন থেকে
যে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেওয়া, সেই আন্দোলন থেকে ফেসিবাদ সরা আন্দোলন এই তরুণরাই সংগঠিত করেছে। এই বাংলাদেশের 18 কোটি মানুষের তরুণ অংশটাই কিন্তু এই আন্দোলনকে সফলতায় পর্যবসিত করেছে, যার কারণে আজকে সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, মানুষের স্বাধীন সার্বভৌম ধ্যান ধারণা চিন্তা এবং সেই গণভোট ফেয়ার নির্বাচনের মাধ্যমে জনগণ একটা নির্বাচিত সরকার গঠন করেছে। আর সেই নির্বাচিত সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি এবং মরহুমা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান, আজকে উনি তরুণদের নিয়ে ভাবছেন। তরুণদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা এই দেশটাকে গড়ে তুলবে, যারা এই দেশে আমব্রেলাটাকে ধরে রাখবে, যারা মুক্তিযুদ্ধের চেতনাটাকে জীবিত রাখবে, যারা এই হাজার হাজার মানুষের আত্মত্যাগ, রক্ত ঝরা রাজপথের ইজ্জত রক্ষা করবে, সেই তরুণদেরকে বলিষ্ঠভাবে গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থাকে আমরা তরুণদের মানে কিভাবে গঠিত করা যায় সেই দিকে আমরা নজর দিচ্ছি। মাননীয় মন্ত্রী, এই সরকার তরুণদের সাথে চলতে বেশি পছন্দ করে বলে আপনার মনে হয়? তরুণদের পিছিয়ে রেখে তরুণদেরকে মূল্যায়ন না করে তো একটা জাতি টিকতে পারে না। নিশ্চয়ই লক্ষ্য করবেন আমাদের প্রধানমন্ত্রীর কাজে কর্মে চালচলনে একটা সৃষ্টি সুখের উল্লাসে যে চাঞ্চল্যতার কথা আমরা শুনেছিলাম নজরুলের বিভিন্ন কবিতায়, সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মিন করেন এবং তারুণ্যকে প্রাধান্য দিয়ে তারুণ্যের হাতে একটা সুন্দর বাংলাদেশ রেখে যাওয়া এবং কিভাবে তারা গড়ে তুলবে ওইভাবে একটা তরুণ প্রজন্মকে প্রস্তুত করতেছে। সম্মানিত সচিব, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করছেন, এর মধ্যে কি ডাক্তার আছেন বা তৃণমূল পর্যায়ের লোকটিও আছেন? 5,000 ডাক্তার নিয়োগ করছি, যেগুলো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। আর এই তরুণদের এই যে স্বাস্থ্যকর্মী 1 লক্ষ নিয়োগ করছি, এরা হবেন আমাদের প্রাইমারি হেলথ কেয়ার যে আমরা সিস্টেম, এইটার একমাত্র চালিকা শক্তি হবে তারা। এরা ইউনিয়ন লেভেলে কাজ করবেন, এরা ইউনিয়ন হেলথ সেন্টার টু ফ্যামিলি, পরিবারের সাথে যোগাযোগ করবেন, প্রিভেনশনের কাজ করবেন, ফ্যামিলির। আমাদের সরকারের একটা শিক্ষা আর স্বাস্থ্য নীতির যে উদ্দেশ্য, সেটা হলো প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা চাইব যে প্রিভেনশনের মাধ্যমে, কারণ মানুষের যে স্বাস্থ্যে যে খরচ হয়, যদি আমরা স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে পারি, রোগকে প্রতিরোধ করতে পারি, প্রিভেনশন হিসাব কীভাবে হয় সেটা যদি আমরা মানুষকে প্রান্তিক পর্যায়ে যদি শিক্ষা দিতে পারি, তাহলে আমার বিশ্বাস যে আমরা এই 40% পেশেন্ট যারা শহরে চলে আসেন কিংবা সেকেন্ডারি হেলথ কেয়ার সেন্টারে আসেন, এইটাকে আমরা বন্ধ করতে পারবো এবং জনগণের এই স্বাস্থ্য খাতে খরচকে সরকার কমিয়ে আনতে পারবে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে রয়েছেনই, কোনো চ্যালেঞ্জ আছে কি? তাহলে আমরা সরাসরি মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলব। দেখুন, সব ভালো কাজেই একটা চ্যালেঞ্জ থাকবে, আর চ্যালেঞ্জ না থাকলে আপনি কি নিয়ে আগাবেন? অবশ্যই চ্যালেঞ্জ আছে। আমরা ইনশাআল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা একটা শক্তিশালী ওয়ার্কফোর্স স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করছি। ইনশাআল্লাহ আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমরা স্বাস্থ্য সরকারের যে হেলথ পলিসি, যে স্বাস্থ্য কারো প্রতি দয়া নয়, এটা তার সাংবিধানিক অধিকার, এবং স্বাস্থ্য কারো দয়া নয়, সাংবিধানিক অধিকার। এবং এটা It's not the privilege, it is the basic and constitutional rights of a citizen to have the proper health care from the government. এবং এটা আমরা আমাদের সরকার, আমরা ইনশাআল্লাহ বদ্ধপরিকর যে মানুষের দোরগোড়ায় আমরা স্বাস্থ্য সেবা পৌঁছে দেব। সেক্ষেত্রে পরিবার কল্যাণ বলেন আর স্বাস্থ্য সেবা বলেন, দুইটাকে আমরা এক করে কাজ করব ইনশাআল্লাহ। আমরা একটু ডিজি মহোদয়ের কাছে যাচ্ছি। ডিজি মহোদয় যদি একটু বলেন যে এই যে কথাগুলো আলোচিত হচ্ছে আমাদের মধ্যে, সচিব মহোদয়, মন্ত্রী মহোদয় বলছেন জনসংখ্যা দিবসের তরুণের আশা আকাঙ্ক্ষা, মানে জনসংখ্যা বৃদ্ধির মধ্যেও কিন্তু সেই তরুণ, মানে তাকে সচেতন করতে পারলেই কিন্তু আমার জনসংখ্যা সচেতন হয়ে যাচ্ছে। আপনি কমাতে চান, বাড়াতে চান, সম্পূর্ণ নির্ভর করছে তরুণের উপরে। তার কাছে আপনার মন্ত্রণালয়, আপনার বিভাগ কতটা পৌঁছাতে পারছে? বিশ্ব জনসংখ্যা দিবসের ইংরেজি যে প্রতিপাদ্য বিষয়, তারই ভাবার্থ জানায় তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের পথই সুন্দর আগামী গড়ি। এটি আমাদের এই সময়কার জন্য, বাংলাদেশের জন্য অত্যন্ত যুগ উপযোগী এবং ভাবার্থ, কারণ আমাদের এখন তারুণ্যের জয় জয়কার। এটি এজন্যই যে আমরা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড,
জনসংখ্যার যে লভ্যাংশটা আমরা ভোগ করছি, যেটি 2010 সাল থেকে শুরু হয়েছে এবং এটি 2040 সাল পর্যন্ত বলবৎ থাকবে। প্রতিটি জাতির জন্য এটি কিন্তু জীবনে একবারই আসে। তো আমাদের এখন এই কর্মক্ষম জনসংখ্যা মোট জনসংখ্যার 65%। মানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে জনমিতি, তো জনমিতির জনমিতির বিষয়টি হলো আমরা একটি বিশেষ জনগণের একটি বিশেষ শ্রেণীকে কি আমরা উন্নয়নের দিকে নিব? আমরা একটা কর্মক্ষম জি জনশক্তি, এটি মোট জনসংখ্যার এখন 65%, যার মধ্যে তাদের গড় বয়স হলো 27, তার মানে তারা সবাই তরুণ। যার কারণে আমি বলছি যে তরুণদের জয় জয়াকার, এবং এটি 2040 সাল পর্যন্ত বলবৎ থাকবে। ঠিক এই সময়ের মধ্যে আমাদের যে তারুণ্য আছে, এদেরকে যদি আমরা উৎপাদনশীল কর্মক্ষম নাগরিক হিসেবে তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় না আনতে পারি, তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব। বাট আমার পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্যসেবা এবং তাদের পুষ্টি উন্নয়ন এবং তাদের সচেতনতা বৃদ্ধি, তাদের বাল্যবিবাহ প্রতিরোধ এবং পরিকল্পিত পরিবার গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করি কেন্দ্র পর্যায় পর্যন্ত প্রায় 1253টি অ্যাডোলেসেন্ট কর্নার আছে, যেটি আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র যেগুলো আছে সেগুলোর মধ্যে আছে। যদিও আমাদের সারা বাংলাদেশে 3290টি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, কিন্তু 1253টা কর্নার করা হয়েছে। এই কর্নারগুলোর মাধ্যমে বেসিক্যালি আমাদের তরুণীদেরকে শারীরিক, মানসিক, প্রজনন স্বাস্থ্য অধিকার, পুষ্টি এবং তাদের স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদেরকে মোটিভেশন দেওয়া হয়, উদ্বুদ্ধ করা হয়। আমাদের যে স্বাস্থ্য নীতি, এটাতে বলা আছে যে কোনো মা বা শিশুকে স্বাস্থ্য সেবা কিংবা শিশুর সেবার জন্য উপজেলার বাউন্ডারির বাইরে যেন যেতে না হয়, সেভাবে আমরা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলোকে সাজাবো। প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার হলো ধরেন ওয়ার্ড, ইউনিয়ন, এটা এবং উপজেলা হেলথ সেন্টার। মানে উপজেলার বাইরে যেতে হবে না। আমরা যে স্বাস্থ্য কাঠামো তৈরি করব ইনশাআল্লাহ, সেখানে ধরবেন উপজেলা হেলথ কমপ্লেক্সের অধীনে থাকবে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, যেখানে নিরাপদ মাতৃত্ব এবং শিশু সেবার সকল সুযোগ থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যে একটা সিদ্ধান্ত হয়েছে অ্যাম্বুলেন্স পুল গঠন করা, যে প্রত্যেক বাড়ি থেকে মাকে নিয়ে আসবে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে। সেখানে নিরাপদ প্রসব 80% আমরা চিন্তা করছি যে আমাদের যেন ঘরে কোনো প্রসব না হয়, প্রত্যেকটি প্রসব যেন স্বাস্থ্য কেন্দ্রে এসে হয়, সেটা ইউনিয়ন কিংবা উপজেলা হোক। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছেই যাচ্ছি, এই যে কথাগুলি সচিব মহোদয় বললেন, আপনি অগ্রাধিকার দিবেন কোথায়? আমরা তারুণ্যের কথা বলতেছি। উই হ্যাভ এ ইয়াং ক্লাস অ্যাট আওয়ার হ্যান্ড নাও, টু হুম উই হ্যাভ টু নার্স দেম। এখনকার বর্তমান তরুণদেরকে আমাদেরকে প্রিপেয়ার করতে হচ্ছে টু টেক ওভার দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য হোল নেশন। তাদেরকে আমাদের এই জনসংখ্যার এই অংশটাকে আমাদের তৈরি করতে হবে প্রপারলি, উইথ হাই মরাল, উইথ গুড হেলথ, উইথ গুড ফিজিক। তাদেরকে আমাদের তৈরি করতে হবে, কর্মক্ষম করতে হবে জাতির দায়িত্বভার পরে নেওয়ার জন্য একটা শ্রেণী। এখানে যদি আমরা নিজেদের কার্যক্রমকে বন্ধ রাখি, আর ইফ ইউ ডু নট গো বিয়ন্ড, যদি পিছনে না দেখি বা আরও সামনে না যাই, তাহলে তো জাতির দায়িত্ব পালন করা হলো না জনসংখ্যার প্রতি। ওইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করার জন্য 1 লক্ষ কর্মী নিয়োগ করতেছেন, যার মধ্যে 80% মহিলা হবে, যার মেজরিটি হবে মিডওয়াইফার। হোয়াই দ্য মিডওয়াইফার? এই যে আজকে আমার মিজেলস দেখলেন, আমাদের একটা বিশাল জনসংখ্যা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিনা চিকিৎসায়, বিনা সেবায়, ভিটামিন এ ক্যাম্পেইনিং না করায়, মায়েদের শাল দুধ বাচ্চা না পাওয়ায়, মায়েদের ব্রেস্ট ফিডিংয়ের অভ্যাস থেকে দূরে সরে যাওয়া, এই সব কারণে এখনকার তরুণের সামনে যে তরুণ আসতেছে, যারা একদিন তরুণ হবে, আজকে যে শিশুটি আপনি বললেন জন্ম নিচ্ছে, সে তো আফটার 15-16 ইয়ার সে তরুণ হবে। তার জন্য আমরা কি করতে যাচ্ছি? সেই জনসংখ্যার ভবিষ্যৎ আগাম প্রজন্মের জন্য আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এই 1 লক্ষ লোক নিয়োগে মিডওয়াইফার নিচ্ছে 80,000। তারা ডোর টু ডোর যাবে মায়েদের কাছে, কিট বক্স নিয়ে যাবে, মায়েদের স্বাস্থ্য দেখবে সন্তান হওয়ার আগে। 4 স্টেজ একটা প্রেগনেন্ট মেয়ে ডাক্তারের কাছে যেতে হয়, এখন 2টা স্টেজে যায়, বাকি 2টা স্টেজ দালালরা ধরে নিয়ে সিজারিয়ান করায়। সিজারিয়ান বাচ্চাদেরকে শাল দুধ দেওয়া হয় না,
শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ইন দ্য ওয়ার্ল্ড গিভেন বাই আওয়ার ক্রিয়েটার আওয়ার লর্ড আল্লাহ, সেইটা পায় না, ব্রেস্ট ফিডিং হচ্ছে না। সেইখানে এই মিডওয়াইফাররা আমাদের ভবিষ্যৎ তরুণকে সৃষ্টি করার লক্ষ্যে সুঠাম দেহ সম্পন্ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারুণ্যের কারণে ভবিষ্যৎ প্রথম সেকশন বাদ দিয়ে দ্বিতীয় সেকশন তরুণ সৃষ্টির লক্ষ্যে এই 1,80,000 কর্মী নিয়োগ করা হচ্ছে। আমরা খুব সম্প্রতি আপনারই একটি কথা দেখেছি যে যদি লেবার রুম তৈরি না করে কোনো হসপিটাল, সব ক্লিনিক বাতিল করে দিবে, ক্লিনিক তাদের লাইসেন্স বাতিল হয়ে যাবে। আমরা অসম্ভব রকমের এই রবিবার থেকে শুরু হয়ে এই করব সংবাদটি দেখেছি। জি, আপনার যে কথাগুলি আমরা একটু মহাপরিচালক মহোদয়ের কাছে জিজ্ঞাসা করব। এই যে উপজেলার বাইরেই যেন আমাকে যেতে না হয়, আপনার অধীনে যারা কাজ করছেন তারা কি এই গর্ভধারণ যেটি এখনই দরকার নেই, কিশোরী বা অপ্রাপ্ত বয়স্ক, আমরা কি এই মাদেরকে এখনো সচেতন করতে পেরেছি? আমাদের দেশে যেটা পরিসংখ্যানে যেটা দেখেছি আর কি, এটা হলো 18 বয়সের কম বয়সী, প্রায় 51% মেয়েরা 18 বছর কম বয়সে তারা বিয়ের পিঁড়িতে বসে, এবং এই মেয়েদের মধ্যে 25%-ই আপনার 18 বছর আগেই তারা সন্তান জন্ম দেয়। তাহলে বলছি আমরা বাল্য বিবাহ বলছি। জি, এবং আমাদের মায়েরা যারা আমাদের মায়েরা তাদের প্রায় প্রতি বছর 53 লক্ষের অধিক মায়েরা তাদের গর্ভধারণ করে, এবং তাদের মধ্যে আপনার 49% হলো তাদের অনিয়ন্ত্রিত, বাট তাদের ডিজায়ার্ড না, অপরিকল্পিত গর্ভধারণ, এবং তার মধ্যে 61%-এই গর্ভপাত করতে হয়, এবং সেই 61%-এর মধ্যে 45% গর্ভপাত হয় অনিরাপদ ধাত্রীদের দ্বারা, এবং এর ফলে আমাদের 7% মা মারা যায় প্রতি বছর শুধু এই গর্ভপাতের কারণে। আমরা একটু সম্পূরক প্রশ্ন করি, গর্ভপাতের সময় যে 7% আমাদের মা মারা যাচ্ছেন, আমাদের কি কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই? আমাদের মাসিক নিয়মিতকরণের একটা বিষয় আছে যেটা MR, এবং এটা হলো আবার মাসিক নিয়মিতকরণের পরে পরবর্তীতে পোস্ট অ্যাবর্শন কেয়ার, এটার কিন্তু প্রত্যেকটার এর ব্যবস্থাপনা কিন্তু আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে আছে। বাট এই জিনিসগুলোতে তারা ওই যে অনিরাপদ ধাত্রীদের দ্বারা যখন তাদের এই কাজটা করানো হয়, অ্যাবর্শনটা করানো হয় অথবা গর্ভপাতটা করানো হয়, সেই ক্ষেত্রেই কিন্তু মৃত্যুটা হয়। তো তাদেরকে এই সেন্টারগুলোতে আনা এখন আমাদের সময়ের দাবি। এই সেন্টারগুলোতে নিয়ে আসাটা, দেখুন এখন যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করছি, এদের দায়িত্ব হবে, এরা এক একজন ধরেন ইউনিয়ন পরিষদের যে স্বাস্থ্য কেন্দ্র বা মাতৃ সদন বা যেখানে শিশুদের জন্ম হবে ইউনিয়ন পর্যায়ে, এই যে নতুন আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ করব, এরা মাসে 2-3 বার করে এই মাদেরকে বাড়ি বাড়ি গিয়ে চেক করবেন, তাদের স্বাস্থ্য সেবা দিবেন, তাদের পরামর্শ দিবেন যে আপনাদের এই গর্ভকালীন অবস্থায় কি কি করণীয়, কি কি করা যায় না, যাতে করে ভিজিট 4 টাইমস রাইট স্যার, 4 বার ভিজিট করবেন, এবং তাদেরকে ঠিক যে সময় যে বাচ্চা হওয়ার সময় তাদেরকে আবার নিরাপদে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসবেন, এনে এখানে যদি নিরাপদে শিশুর জন্ম হয় তাহলে এখানে হবে, না হলে আবার অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, এখান থেকে আবার উপজেলায় নিয়ে যাবেন। মানে আমাদের উদ্দেশ্য হলো আর যেন ঘরে কোনো শিশু জন্মই না হয়, নিরাপদ যেন জন্ম হয়, সেইটা এনশিওর করা। এবং আমার বিশ্বাস করি যে আমরা যেভাবে প্ল্যান ওয়েতে আমরা কাজ করছি, এতে করে আমরা বোধহয় সহসা ইনশাল্লাহ এই বছরের মধ্যেই আমরা প্রাইমারি হেলথ কেয়ারকে আমরা একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো আমরা ইনশাল্লাহ। মন্ত্রী মহোদয়, আমি ডিজি মহোদয়ের কথা আরেকটু ক্লারিফাই করতে চাই। এই জনসংখ্যা দিবসের অংশ যেটা উনি 18 বছর বলেছেন, ইনফ্যাক্ট আমরা তো গ্রাম থেকে আসা লোক, পলিটিক্স করি, গ্রামে ভোট চাই, ঘরে ঘরে করি। নেশা এবং মাদক এখন ছেলে মেয়েদেরকে অ্যাডোলসেনে পৌঁছার সাথে সাথে একটু বেপরোয়া করে ফেলতেছে। 14 বছর বয়স থেকে অনেক মেয়ে ঘর থেকে বের হয়ে যায়, তাদেরকে একটা ধারণা দেওয়া হয় তাড়াতাড়ি বাচ্চা হলে বাপ মা মেনে নেবে। এটা কিন্তু একটা বিরাট অংশ। এই মানে ইমেচিউরড এজে বিয়ে করি একটা বাচ্চা নেয় যাতে বাপ মা, কারণ যখন পলায় চলে যায় একটা ছেলে মেয়ে যে কোনো কারণে, বাপ মা গ্রহণ করে না, তখন তারা ওই রাস্তা যায়, তাড়াতাড়ি একটা বাচ্চা নিতে হবে। এই যে অসময়ে আপনার শারীরিক সক্ষমতা হওয়ার পূর্বে একটা গর্ভ ধারণ করা, সেই বাচ্চার তো পুষ্টি হয় না, আপনি তারুণ্যকে শক্তিশালী করবেন কিভাবে? তার বিরুদ্ধে, এই নেশার বিরুদ্ধে, নেশাগ্রস্ত হয়ে বেশিরভাগ এই কাজগুলি হচ্ছে।
আমরা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে একটা শক্তিশালী আইন এই পার্লামেন্টে আমরা পাশ করছি এবং এটা গ্যাজেট আকারে বের হবে। এইটাও কিন্তু আমাদের জনসংখ্যার জন্য করা হয়েছে, জনগোষ্ঠীকে সবল করার জন্য করা হয়েছে। আমাদের এই সরকার, আমরা প্রতিটা স্টেপ নিচ্ছি আমাদের প্রেজেন্ট ইয়াং জেনারেশন অ্যান্ড দ্য ফিউচার ইয়াং জেনারেশনকে সমান তালে কীভাবে জাতির জন্য উপহার দিয়ে যেতে পারি, সেটার জন্য কিন্তু আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা শিক্ষা ব্যবস্থাকে ইয়াংদের মানে এমপ্লয়মেন্ট পাওয়ার মতো যুগোপযোগী করতে যাচ্ছি। দ্যাট ইজ অলসো সাপোর্ট টু দ্য ইয়াঙ্গার পিপল, আমরা সেটা করতে যাচ্ছি। আমরা খেলাধুলার দিকে যাচ্ছি, যারা বাচ্চারা যাতে শরীরকে গঠন করতে পারে খেলাধুলার করে। বিভিন্নভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার, আমরা একটা প্রপারলি ইকুইপড একটা ইয়াঙ্গার জেনারেশনকে তৈরি করতে চাই এবং একটা ইকুইপড জেনারেশনের হাতে আমরা দেশটাকে দিতে চাই এবং তাদের জন্য ভবিষ্যতে যারা আজকের বাচ্চা যারা একদিন ইয়াং হবে তাদের জন্য আমরা পুষ্টি এবং তাদেরকে বিল্ড আপ করা, তাদেরকে চাকরিমুখী উপার্জনমুখী শিক্ষার দিকে নিয়ে যাওয়া, তাদেরকে হাই মরালের দিকে নিয়ে যাওয়া, তাদেরকে নেশার জগতের বাইরে নিয়ে যাওয়া, শিক্ষার দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা বহুবিধ কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করতেছি এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে টিম আছে আমরা অত্যন্ত সরলতার সাথে আমরা সেই কাজগুলি করে যাচ্ছি। সচিব মহোদয়, এর সঙ্গে কিছু যোগ করবেন আপনি? আমরা আরেকটা বিষয় দেখবেন, আপনি এখন সারা পৃথিবীতে নার্সিং এবং কেয়ার গিভিং এর উপরে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের সারা পৃথিবীতে এই দক্ষতার মানুষও খুব চাওয়া হচ্ছে। আমরা সেক্ষেত্রে আমরা চিন্তা করছি এবং আমরা নার্সিংকে একটা নার্সিং ট্রেনিং এবং এডুকেশনকে আমরা একটা উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে আপনি জেনে খুশি হবেন, কোরিয়ান কোইকা আমাদের সাথে একটা জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে ট্রেনিং প্রোগ্রামে। সেখানে আপনি 3 জন আমাদের নার্স যারা প্রশিক্ষিত ডক্টরেট ডিগ্রির জন্য তারা এই কোরিয়াতে যাচ্ছেন, ওখানে তারা লেখাপড়া করবেন। আমাদের মাস্টার্স ইন নার্সিং চালু আছে, আমাদের বিএসসি ইন নার্সিং চালু আছে, আমাদের ডিপ্লোমা ইন নার্সিং চালু আছে। আমরা কেয়ার গিভিংয়ের উপরেও কোর্স চালু করছি এবং এই নার্সিং শিক্ষার উপরে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা দেখছি যে জনসংখ্যাকে আমরা শক্তিতে রূপান্তর আমরা বোঝা না মনে করে যদি দক্ষতায় পরিণত করি। জি, আমাদের এই জনসংখ্যাই আমাদের একটা সম্পদ। এদেরকে প্রশিক্ষণ দিয়ে যদি আমরা বাইরের দেশগুলোতে শুধু থার্ড একটা ল্যাঙ্গুয়েজ যদি শিখিয়ে দিতে পারি, ইংরেজি বলেন, জাপানিজ বলেন, ম্যান্ডারিন বলেন, অন্য ফ্রান্স বলেন, এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দিলে ওরা বিদেশে গিয়ে নিজেরাও স্বাবলম্বী হবে। দেশের যে বৈদেশিক মুদ্রার যে তাদের প্রেরণ করে তারা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে পারবে বলে আমরা মনে করি। আমরা একটু মহাপরিচালক মহোদয়ের কাছে যেতে চাই। আমরা কি এই গর্ভধারণ, সেটা নৈতিক, অনৈতিক, অপ্রাপ্ত বয়স্ক, এগুলি মাঝখানে যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রিত হলো স্বাধীনতার পরে, এখন কি আপনার মনে হচ্ছে এগুলো আমরা একটু নিয়ন্ত্রণের বাইরে বা জনসংখ্যা বৃদ্ধির দিকে যাচ্ছে, আমরা কি থামাতে পারছি না, এরকম কিছু? আমাদের এখনো অনেক জায়গায় আমরা কিন্তু কন্ট্রাসেপটিভস নাই, যেখানে আমাদের আছে, যেখানে আমাদের কিছু প্রজেক্টের আন্ডারে চট্টগ্রাম বিভাগে 5টা জেলায় সেটা কার্যক্রম চালু আছে। আর এটি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আবার আগের মতো বিনামূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন? ইনশাআল্লাহ অলরেডি আমরা প্রক্রিয়া করে ফেলেছি এবং বিনামূল্যে আমরা এই সেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং চলে যাচ্ছে সব। একটু অ্যাড করি সাথে আপনাকে, মন্ত্রী মহোদয়, জাতির জানা উচিত বিগত ফ্যাসিস্ট সরকার আমলে 17 বছরের লাস্ট গভর্নমেন্টগুলি যে 8টা আইটেম আছে জনসংখ্যার মানুষের ভিতরে পপুলেশন কন্ট্রোলের জন্য, এটার আমার বর্তমান স্টক তো নেই, তারা কালেক্ট করেনি। আমরা সেটাকে কালেক্ট করতে যাচ্ছি। ইনশাল্লাহ বাই নেক্সট 60 or 90 days উইল স্টার্ট এ ভেরি ভিগোরাস ক্যাম্পেইনিং রিগার্ডিং ফর রিডাকশন অফ পপুলেশন গ্রোথ, এবং আমরা সেই কালেকশন করতে যাচ্ছি এবং আমরা ইনশাল্লাহ আমরা এটা শুরু করব। আমাদের যে সুনামটা বিশ্বের কাছে ছিল যে গ্রোথ রেট কমেছে পপুলেশনের, সেটা এখন নাই, আমাদের গ্রোথ রেট কিছুটা বেড়েছে। তবে এইটুকু আশ্বস্ত করতে পারি দেশবাসীকে, আন্ডার দ্য অ্যাবল লিডারশিপ অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি। এই জনসংখ্যা দিবসে জনগণকে আশ্বস্ত করতে চাই, বিশ্ববাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা যে কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি, আমরা যে স্টক রেডি করতে যাচ্ছি, আমরা আগের সেই প্রচারণায় ফিরে যাব, ঘরে ঘরে পৌঁছে দেবো আমরা বার্থ কন্ট্রোলের সকল
মানে ইউজেবল সরঞ্জামাদি। মহাপরিচালক মহোদয়, আপনার সঙ্গে কথার মধ্যে ছিলাম। মন্ত্রী মহোদয় যেটি বললেন যে আমরা সেই প্রচারণায় পৌঁছে যাব, প্রচারণা আমরা কিন্তু ছেলেবেলায় দেখেছি একেবারে রেডিও থেকে শুরু করে বাংলাদেশ বেতার, সেখান থেকে টেলিভিশন, তথ্য অধিদপ্তর, হ্যাঁ তথ্য অধিদপ্তর, সব জায়গা থেকে প্রচারণা হতো যথেষ্ট পরিমাণে। প্রচারণাটাকে আপনারা করতে পারছেন? আসলে এটা কিছুটা স্থিমিত হয়ে গেছে, কারণ আগের মতো সেই বিভিন্ন চ্যানেলে কিন্তু পরিবার পরিকল্পনা, পরিবার সীমিত রাখার বিষয়ে সেই প্রচারণাটা নাই। এবং আমি এটা স্থিমিত হয়ে গেছে, এটার জন্য আসলে আমাদের বরাদ্দ কমে গেছে। বাট রাইট নাও আমি যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, আমাদের সচিব মহোদয় আছেন, ওনারা নীতি নির্ধারণের পর্যায় থেকে উনি আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন, আমরা আবার এটা শুরু করতে পারবো। লিঙ্গ ভিত্তিক আমাদের যে বৈষম্য, প্রতিবন্ধিতা, আমরা এই যে জনসংখ্যা কমাতে চাচ্ছি বা দক্ষতা বাড়াতে চাচ্ছি, এখানে আপনি কিভাবে আগাবেন? জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যে কন্ট্রাসেপটিভসগুলো আছে এগুলো অধিকাংশই মহিলারাই ব্যবহার করতে হয়। হ্যাঁ, পুরুষের ব্যবহারের পরিমাণ খুবই কম। মানে এই বৈষম্যটা কিভাবে ওভারকাম করা যায়? এটি এটাকে পুরুষদেরকে সচেতন করতে হবে যেন তারা স্থায়ী পদ্ধতিতে আগ্রহী হয়। এবং নারীরা যেহেতু প্রতিদিনেই অনেক বেশি কাজ করতে হয়, গ্রামের নারীরা তো আরও বেশি পরিশ্রমী, তারা অনেক সময় এই কন্ট্রাসেপটিভসগুলো ব্যবহারের কথা ভুলে যায়। তো আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা বাড়ি গিয়ে তাদের এই কন্ট্রাসেপটিভসগুলো দিয়ে আসে, তো আমাদের একটা টার্গেট থাকে যে আমাদের এই পদ্ধতিগুলো 80% মানে এগুলো ব্যবহারের জন্য তাদেরকে মোটিভেট করতে হবে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা 72%কে এটা আমরা প্রোভাইড করতে পারি। তো তার মধ্যে আবার 10% এটা এই ওষুধটা নেয় কিন্তু তারা গ্রহণ করে না। তার মানে আমাদের ওষুধ নিচ্ছে তারা গ্রহণ করছে না। এটি জি। পরিসংখ্যানে দেখা গেছে। এবং আমাদের মোট যারা যেখানে 80% কাভারেজ দেওয়ার কথা, সেখানে আমরা মাত্র 62% কাভারেজ দিতে পারি। তার মানে আমরা এটা করতে পারছি না কি জন্য? শুধুমাত্র মেয়েরা, যেহেতু গ্রামীণ মেয়েরা অনেক বেশি কাজ করে, গ্রামে অনেক পরিশ্রম করে, তারা অনেক কিছু ভুলে যায়। কিন্তু এই কাজটা যদি ছেলেরা নিতে পারতো তাদের জন্য, তাহলে এটা আমাদের এই নিরাপদ মানে গর্ভধারণটা বা এই জনসংখ্যা বৃদ্ধিটাকে আমরা রোধ করতে পারতাম। তো এইটাকে এনকারেজ করতে হবে। মাননীয় মন্ত্রী, এই দায়িত্বটা আসলে কার? আমরা সব কিছু পৌঁছেও দিচ্ছি, কিন্তু নারীরা গ্রহণ করতে পারছেন না। দায়িত্বটি আসলে কি নারীর উপরে বর্তায় নাকি পরিবারের পুরুষটির উপরে বর্তায়? জনসংখ্যার বৃদ্ধি রোধে নারী পুরুষ উভয়কেই এটা নিয়ে চিন্তা করতে হবে। বাট যে কথাটা ম্যাডাম বলেছেন, দ্যাট ইজ ভেরি ট্রু। মোস্ট অফ দ্য মানে ম্যাটেরিয়ালস আর ইউজ বাই দ্য ওমেন, এবং ছেলেদের একটা অনীহা থাকে, কেয়ারলেসনেস থাকে, সেখানে কাউন্সিলিংয়ের সবচেয়ে বেশি প্রয়োজন। যতই আপনি ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশন বলেন না কেন বা যতই বলেন না কেন শিক্ষার হার কম, বাট ওয়ান্স আপন এ টাইম, সাম ডেজ ব্যাক অর সাম ইয়ার্স ব্যাক, সাম ডিকেডস ব্যাক, আমরা কিন্তু বিশ্বে জনসংখ্যার প্রবৃদ্ধি কমিয়ে এনে কিন্তু সুনাম অর্জন করেছি। এটাতে নার্ভাস হলে চলবে না। আমাদের জনগণ কথা শুনে আমাদেরকে কাউন্সিলিং বাড়াতে হবে। এই যে আমরা বললাম আমাদের নেতা 80,000 আমরা মিডওয়াইফার নিচ্ছি, এর মধ্যে কেয়ার গিভারও থাকবে, ফ্যামিলি অ্যাসিস্ট্যান্ট থাকবে, দে উইল ভিজিট ইচ অ্যান্ড এভরি ডোর। তবে এইটুক বলতে পারি, মেয়েদেরকে যদি উদ্বুদ্ধ করা যায়, ছেলেরা 80% ক্ষেত্রে বাধ্য হবে মেয়েদের ওয়াইফদের কথা শুনতে, কারণ ওয়াইফরা সংসারটা পরিচালনা করে। ইফ দে আর নট গুড ইন হেলথ, তারা কিন্তু সেই সংসারে সমর্থন দিতে পারবে না। আমাদেরও কাজ করতে হবে, মিডিয়ার কাজ করতে হবে, আমাদের কর্মীদের মাঠে যেতে হবে, আমাদেরকে জিনিসপত্র সরবরাহ করতে হবে, প্রতিদিনকার নিত্যকার বক্তব্যে সেই কথাটা রাখতে হবে আমাদের, তাহলে এটাতে আমরা সাকসেস হবো ইনশাআল্লাহ। সচিব মহোদয়, এই বিষয়টি আপনার কাছেও জানতে চাই যে নারীরা কখনো কখনো বাধ্য হচ্ছে সন্তান ধারণে, গর্ভধারণে। দেখা গেল আমার 2টি মেয়ে হয়েছে, আমি আবার ছেলের প্রত্যাশায় আবার আরও 2জন জন্ম দিয়ে দিলাম। এই সিদ্ধান্তগুলি পুরুষ সাধারণত নিয়ে থাকে। আমরা কি পুরুষদেরকে মোটিভেট করতে পারছি? এটা একটা ফ্যামিলির একটা শেয়ার্ড কমিটমেন্ট, সবাই সেটাই হবার কথা। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া, পরিবারে আলোচনা করে। যেহেতু আমাদের এখন শিক্ষার হার বাড়ছে, সচেতনতা বাড়ছে, আমার বিশ্বাস যে হাজব্যান্ড ওয়াইফ দুজন কথা বলেই তারা সিদ্ধান্ত নেয়। মানে আমরা কি ওই মোটিভেশনটাই যেতে পেরেছি? আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর যে ওয়ার্কার আছেন, ওনারা বাড়ি বাড়ি যাচ্ছেন, সবার সাথে কথা বলছেন, মাকে বাবাকে তারা বোঝাচ্ছেন। আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ আমরা এইভাবে মোটিভেশনাল একটা অ্যাপ্রোচে গিয়ে আমরা এটা এই যে ডিসক্রিপেন্সি, যে হাজব্যান্ড
বেশি ইয়ে করবো না, ওয়াইফ বেশি, এটা চিন্তা না করে আমরা সবাই দুজনে মিলেই সিদ্ধান্ত নেবে যে কোন ফ্যামিলিটির তাদের পারিবারিক অবস্থানে গিয়ে কোন পদ্ধতিটা তাদের জন্য উত্তম। জি, সেটা বোঝানো হবে। মাননীয় মন্ত্রী, এই যে পরিবারগুলি এরকম মোটিভেশনে খুবই ভালো করবেন, যারা সত্যি সত্যি এই আদর্শটাকে গ্রহণ করবেন, জনসংখ্যা কমিয়ে আনার, স্বাভাবিক রাখার, তাদের জন্যে কি কোনো পুরস্কার অথবা এই ধরনের কোনো আগ্রহী করার মতো কোনো প্ল্যান আপনাদের আছে কিনা? আমাদের জি, মাঠ কর্মীদের তো একটা হোল্ডিং ভাগ করা থাকে। ওই হোল্ডিংয়ে জনগণকে পুরস্কৃত না, ওই হোল্ডিংয়ে যারা আমাদের সরকারি কর্মচারীরা কাজ করবে, যার হোল্ডিংয়ে যে বেশি মোটিভেট করতে পারবে মানুষকে, যেখানে গ্রোথ রেট, পপুলেশন, ফার্টিলিটি কমে আসবে, ওদেরকে পুরস্কৃত করার ইন ম্যাটেরিয়াল এবং মানে বাই প্রমোশন ইন জব ফিল্ড, তাদেরকে ওইভাবে উদ্বুদ্ধ করা হবে, ইনসেন্টিভ দেওয়া হবে, যাতে করে তারা সবাই কাজ করে। তবে একটা জিনিস আপনাকে আমি বলি, আমাদের দেশের মানুষ কথা শুনে। একসময় তো আমরা কমাতে পেরেছি, এটাতে ডিজার্ট এন্ড হওয়ার কেউ নেই। আমরা কাজটা শুরু করতে দেন, ফেসিবাররা কাজ করে নাই। ইনশাল্লাহ আমরা সরবরাহগুলি পেয়ে গেলে আমরা যে ম্যাসিভ একটা প্রোগ্রামে যাব, এবং আমাদের প্রোগ্রামটা এমনভাবে আমরা করব যে ইন ইচ অ্যান্ড এভরি হোম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে যা উদ্বোধন করব আমরা এই কর্মযজ্ঞে, ইন ইচ অ্যান্ড এভরি হোমে মিডিয়াতে এটা এমনভাবে প্রচারিত হবে যে আমাদের ফার্স্ট অ্যাটেম্পটে জনগণ উদ্বুদ্ধ হবে, ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট টু ফলো। এটার অনুধাবন করবে মর্মে মর্মে যে এটার প্রয়োজন। ইনশাল্লাহ আমরা করব। আমরা কমিটেড টু ব্রিং ডাউন দ্য পপুলেশন গ্রোথ রেট। উই আর কমিটেড টু বিল্ড আপ এ ভেরি স্ট্রং ইয়াং জেনারেশন ফর দ্য ফিউচার, ফ্রম দ্য প্রেজেন্ট ইয়াং গ্রুপ অ্যান্ড দ্য ফিউচার ইয়াং গ্রুপ। মহাপরিচালক মহোদয়, আপনার দিক থেকে এইবার আপনি কি বলবেন? মানে আমরা একটু তরুণদেরকে শোনাতে চাই, তারা কতখানি প্রস্তুত হবে আগামীর জন্যে, আর আপনার মন্ত্রণালয়, আপনাদের সেবা, আপনাদের অভিজ্ঞতা তাদেরকে কতখানি সামনে এগিয়ে দেবে একটা সুন্দর ভবিষ্যতের জন্যে। আমরা যেভাবে কাজ করি এটা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ একটা সেট আপ ধরে কাজ করি, এত নিবিড়ভাবে কাজ করি, এটা কিন্তু আর কোনো সেক্টরে এই সেট আপটা নাই। যেমন আমার স্বাস্থ্য যে পরিবার কল্যাণ সহকারী সে প্রতিটি বাড়ি বাড়ি যায়, তার অধীনে 500 বাড়ি প্রতি মাসে সে কভার করে। সেখানে সে গর্ভবতী নারীদের রেজিস্ট্রেশন করে, সন্তান জন্মদানে সক্ষম নারীদের রেজিস্ট্রেশন করে, সেখানে সে শিশুদের 0 থেকে 5 বছরের নিচে শিশুদের রেজিস্ট্রেশন করে, এবং কিশোরীদেরকে সে মোটিভেশনের সেবা দেয়, এবং তাদের স্বাস্থ্য পুষ্টির জন্য ফলিক অ্যাসিড এবং আরও ফলিক অ্যাসিড সহ কিছু আয়রন ট্যাবলেট তাদেরকে প্রোভাইড করে। এবং সে যেই সেবাটা দেয়, তারপরে যে গর্ভবতী যারা নারী আছেন তাদেরকে উদ্বুদ্ধ করে প্রাতিষ্ঠানিক প্রসব সেবায় এবং নিকটবর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাওয়ার জন্য সে উদ্বুদ্ধ করছে। অ্যাট এ টাইম সেখানে যদি সে ফেইলিউর হয়, তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে তাকে মা ও শিশু কল্যাণ কেন্দ্র জেলা পর্যায়ে, এবং জেলা পর্যায় থেকে আমাদের শহর কেন্দ্রিক আমাদের 3টি বিশেষায়িত হাসপাতাল রয়েছে, যেমন আজিমপুর ম্যাটার্নিটি, মোহাম্মদপুর পার্টিলিটি সেন্টার, মিরপুরে যেটা লালকুচি, সেখানে দেওয়ার সুযোগ রয়েছে। তো আমরা যেভাবে নিবিড় সেবা দিয়ে যাচ্ছি এবং আমরা যেভাবে অ্যাডোলেসেন্টদেরকে মোটিভেশন দিয়ে যাচ্ছি, সেখানে আমাদের মোটিভেশন কার্যক্রম চলমান আছে, বাট আমরা যে কাভারেজটা দিচ্ছি সেখানে আমাদের স্বল্পতা আছে, আমাদের কর্মী স্বল্পতা আছে। এবং অ্যাট দ্য সেম টাইম ওই যে 2 মাসে একবার করে যে বাড়িটা ভিজিট করতো, সে বাড়ির ভিজিটের পরিমাণ 2 মাস না হয়ে 1 মাসের মধ্যে চলে আসবে, এবং আমাদের নিবিড় সেবার আয়তে চলে আসবে প্রতিটি পরিবার। এটি অত্যন্ত আশাবাদ, ইনশাল্লাহ আমরা এই কাজটি করতে পারবো। সচিব মহোদয়, আমরা অনুষ্ঠানের প্রান্তিক পর্যায়ে, আপনার আশাবাদ? স্বাস্থ্যসেবায় ইনশাআল্লাহ একটা বৈপ্লবিক পরিবর্তন এবং একটা উন্নততর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। মাননীয় মন্ত্রী, বিশ্ব জনসংখ্যা দিবসে বিশ্ব জনসংখ্যার পাশে আমরা একটি গোষ্ঠী জনসংখ্যা রয়েছি। ইনশাল্লাহ আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের জনগোষ্ঠীকে একটা সুন্দর বাংলাদেশ প্রদান করে সুন্দর স্বাস্থ্যসেবার মাধ্যমে আমরা তাদেরকে সুঠামভাবে গঠিত করার প্রতিশ্রুতি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, এবং আমরা কামিয়াব হব ইনশাল্লাহ। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী আপনাকে, এবং আপনি বীর মুক্তিযোদ্ধা, এদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান। আমরা বিশ্বাস করি আপনার হাত ধরে আমাদের এই স্বাস্থ্য বিভাগটি এগিয়ে যাবে অপ্রতিরোধ্য গতিতে। সম্মানিত সচিব মহোদয়, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় যোগ দিয়ে মূল্যবান তথ্যগুলো দেবার জন্য, এবং
মহাপরিচালক মহোদয়। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, যে আলোচনাটি হলো আজকে বাংলাদেশ টেলিভিশনের এই সময়টিতে, এই আঙ্গিনায়, আমার বিশ্বাস যে এখানে মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, মহাপরিচালক মহোদয় যে তথ্যগুলো আমাদের দিলেন, যে আশার কথা শোনালেন এবং এই সেক্টরটিকে নতুন করে তৈরি করবার যে প্রত্যয় ব্যক্ত করলেন, আমরা সত্যি আশাবাদী যে বিশ্ব জনসংখ্যা দিবসের এই আলোচনার পরে আমরা এমন একটি জনসংখ্যার কাছে পৌঁছাবো যেটি বিশ্বে গর্ব করবার মতো। আরেকটি বিষয় হলো, মন্ত্রী মহোদয় বললেন যে জনসংখ্যা আমাদের বোঝা নয়, সে যদি দক্ষ হয় তাহলে সে আমার সম্পদ, সারা বিশ্বে আমরা ছড়িয়ে পড়তে পারি। সচিব মহোদয়ের কথা থেকে আমরা জেনেছি সারা বিশ্বে আমরা দক্ষ জনপদ, দক্ষ জনসম্পদ ছড়িয়ে দিতে পারি। তাদের কাছ থেকে আমাদের বিশাল একটি রেমিটেন্স আসবে। আর মহাপরিচালক মহোদয় যেটি বললেন, আমাদের একেবারে তৃণমূল পর্যায় থেকে গর্ভধারণ, গর্ভরোধ কিংবা মাতৃত্বের যে প্রত্যেকটি ধাপ, সেই ধাপগুলি হবে সরকারের অধীনে, সেই ধাপগুলি সরকারি সাহায্যে হবে এবং উপজেলার বাইরে কাউকে যেতে হবে না নিরাপদ মাতৃত্বের জন্যে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কখনো পরাজিত হয় না। বাংলাদেশি যারা, তারা কখনো পরাভব মানে না। যতই প্রতিবন্ধকতা আসুক, আমরা এমন একটি জায়গায় পৌঁছাবো, আবারও যেন আমরা গর্ব করে বলতে পারি, জনসংখ্যায়, জনমিতিতে, সারা বিশ্বের জনসচেতনতায়, দক্ষতায় আমরা এমন একটি জনগোষ্ঠী তৈরি করেছি যারা বিশ্বের বুকে বিস্ময়। শুভেচ্ছা সবার জন্য।